আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে আজ থেকে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় বেলেঘাটায় নাইসেডের সদর কার্যালয়ে কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের উদ্বোধন করেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ভ্যাকসিনের একটি ডোজ পরীক্ষামূলকভাবে গ্রহণ করেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনে এ মাসেই কোভিড-19 টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 94% ছাড়িয়েছে। টানা 25 দিন নতুন করে সংক্রমণের সংখ্যা 50,000-এর নিচে। করোনা সংক্রমণের জন্য প্রায় 8 মাস বন্ধ থাকার পর শহরতলির বাইরে স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা আজ চালু হয়েছে। আগামী সোমবার থেকে কলকাতায় মেট্রো রেলের সময়সীমা আরও বাড়ছে। বিজেপি আমপানের পাশাপাশি আয়লায় ত্রাণ নিয়ে দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে। গরু পাচার কাণ্ডে ধৃত বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে 10 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আজ থেকে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। পূর্ব কলকাতার বেলেঘাটায় নাইসেডের সদর কার্যালয়ে কোভ্যাক্সিনের এই পরীক্ষামূলক প্রয়োগের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি সস্ত্রীক নাইসেডে গিয়ে সেখানকার অধিকর্তা ডাক্তার শান্তা দত্তের সঙ্গে কথা বলেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী ধনখড় আবারও রাজ্য সরকারের স্বাস্থ্য নীতির তীব্র সমালোচনা করেন। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের যুক্ত হওয়া উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেছেন। We remember the relevance of Ayushman Bharat. Because of Ayushman Bharat all over the country, we could have growth, verticals and horizontals in medical world. Unfortunately, some could not part in this great venture. State of West Bengal unfortunately did not. Our health infrastructure was stressed on that count. রাজ্যপাল আরও বলেন, তিনি নিজেও এই কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগে সামিল হতে চেয়েছিলেন, কিন্তু শারীরিক কারণে তা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, আজ নাইসেডের প্রথম ভ্যাকসিন নেন সিআইটি রোডের বাসিন্দা বিপ্লব যশ। পরে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বিকেলে এই ভ্যাকসিন নিয়েছেন। কোভ্যাক্সিনের ট্রায়ালে স্বেচ্ছাসেবক হতে চেয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নাইসেডে আবেদন করেছিলেন। নাইসেডের অধিকর্তা ডাক্তার শান্তা দত্ত, বৈজ্ঞানিক ও চিকিৎসকেরা তাকে ভ্যাকসিনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে অবহিত করেন। টিকা দেওয়ার আগে তার শরীরে পালস, অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ পরীক্ষা করা হয়। টিকা নেওয়ার পর ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, তিনি ভালো আছেন, সুস্থ বোধ করছেন, তার শারীরিক কোনো অসুবিধে নেই। টিকার ফলাফল দ্রুত প্রকাশ করে জনসাধারণের জন্য এই টিকা যাতে দ্রুত বাজারে আসে তার উদ্যোগ গ্রহণ করতে তিনি চিকিৎসক ও বৈজ্ঞানিকদের অনুরোধ জানান। যদি আমার উপর প্রয়োগ করার পরে এটা সম্পূর্ণতা লাভ করছে না, এটা সম্পূর্ণতা লাভ করছে, যদি আমার মধ্যে কোনো কিছু রিয়াকশন হয় তাহলে সেটাকে আপনি কারেক্ট করবেন, করে পারফেক্ট ভ্যাকসিন তাড়াতাড়ি ভারতের মানুষের জন্য বার করে দেবেন। আমরাও আপনাদের আশায় রইলাম যে ওই ভ্যাকসিন পেলে আমরা ঝপাঝপ সেই ভ্যাকসিন আমরা কলকাতাবাসী এবং রাজ্যবাসীকে দেব। উল্লেখ্য, 28 দিন পর ফিরহাদ হাকিম পরীক্ষামূলকভাবে আরেকটি ডোজ গ্রহণ করবেন। এদিকে বিজেপি করোনা ট্রায়ালে অংশ নেওয়ার জন্য পুরমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা উপস্থিত না থাকায় তা নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনে এ মাসে কোভিড-19 টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। ফাইজার বায়োএনটেকের তৈরি এই ভ্যাকসিন আশু প্রয়োগের অনুমতি চাওয়া হয়। ওষুধ ও চিকিৎসা সামগ্রীর স্বাধীন নিয়ামক সংস্থা MHR এর সুপারিশ মেনে সেই অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। আগামী সপ্তাহ থেকে এই প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হবে। কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে দেশ এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। টানা 25 দিন দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা 50,000-এর নিচে। গত 24 ঘণ্টায় প্রায় 36,600 জন আক্রান্তের সন্ধান মিলেছে। পাশাপাশি 43,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্যের হার পৌঁছেছে 94.03%। বর্তমানে দেশে 4,28,644 জন রোগী চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 4.51%। নতুন করে 501 জনের মৃত্যু হওয়ায় মৃত্যুহার দাঁড়িয়েছে 1.45%। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান করোনা মুক্ত হয়ে আজ বাড়ি ফিরেছেন। ডাক্তাররা তাকে 10 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।
অক্সফোর্ড ইউনিয়ন অব ডিবেটিং সোসাইটির আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ যে বিতর্ক সভায় ভাষণ দেওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। সংগঠকদের তরফে রাজ্য সরকারকে ইমেল মারফত জানানো হয় কিছু অসুবিধার জন্যই তাদের এই অনুষ্ঠান স্থগিত রাখতে হল। অক্সফোর্ডের তরফে মুখ্যমন্ত্রীর কাছেও এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মার্গারেট থ্যাচার ও থেরেসা মের পর মমতা ব্যানার্জি হলেন তৃতীয় রাজনৈতিক নেত্রী যিনি বিশ্বের প্রথম সারির এই ডিবেটিং সোসাইটিতে বক্তব্য পেশ করার সুযোগ পেয়েছেন। করোনা সংক্রমণের জন্য প্রায় 8 মাস বন্ধ থাকার পর আজ শহরতলির বাইরে স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হয়েছে। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে মোট 81টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। যাত্রী পরিষেবাকে আরো মসৃণ করে তুলতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরো বেশি সময় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে সকাল 7:30টার পরিবর্তে 2 প্রান্তে সকাল 7টায় প্রথম ট্রেন ছাড়বে। অন্যদিকে শেষ ট্রেন ছাড়বে রাত 9টার পরিবর্তে রাত 9:30টায়। দিনে 190টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে 204টি করে ট্রেন চালানো হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রবীণ নাগরিক, মহিলা যাত্রী এবং 15 বছরের কম বয়সী শিশুদের কোনো ই পাস লাগবে না। বাকি যাত্রীদের ক্ষেত্রেও ই পাসে ছাড় দেওয়া হয়েছে সকাল 7টা থেকে 8টা এবং রাত 8টা থেকে রাত 9:30 পর্যন্ত। এদিকে কলকাতা মেট্রো আগামী রবিবার পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন 68টির পরিবর্তে 74টি ট্রেন চালানো হবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। রেল ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের পর আগামীকাল থেকে মাঝেরহাট ব্রিজ খুলে যাচ্ছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, নেতাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সেতুর নতুন নামকরণ করা হবে জয় হিন্দ ব্রিজ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপি আমপানের পাশাপাশি ঘূর্ণিঝড় আয়লায় ত্রাণ নিয়েও দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেন, আমপানের ত্রাণ বিলির ক্ষেত্রে শুধুমাত্র শাসক দলের কর্মীদের নামের তালিকায় তৈরি করা হয়েছিল। এর ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনও সেই ত্রাণের টাকা পাননি। আয়লার ত্রাণ বিলিতেও আরও বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে দিলীপবাবুর দাবি, বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কেন্দ্রের কাছ থেকে ত্রাণের টাকা নিয়েছিল। পাকা বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়া হলেও তা হয়নি। দিলীপবাবু এই দুর্নীতিতে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। সরকারের টাকা গরিব মানুষের জন্য এসেছে, সে টাকা লুট হয়েছে, তার যারা দোষী তাদের সাজা পাওয়া দরকার আছে, কারা যুক্ত তাদের নাম আসা দরকার আছে। বারবার গরিব মানুষকে প্রতারিত করা হচ্ছে, লুট করা হচ্ছে। এই সমস্ত দুর্নীতির হিসাব হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত এবং এই মানুষের যে দুর্গতি তারও পরিসমাপ্তি হওয়া উচিত। সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, আমপানের ত্রাণ বিলির সময় রাজনৈতিক ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছিল এবং স্বচ্ছতারও অভাব ছিল। উল্লেখ্য, আমপান ঝড়ে ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মহিলা মোর্চার তরফে আজ একাধিক জেলাতে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালাবে বলে দিলীপ ঘোষ জানিয়েছেন। তাদের দলের আর নয় অন্যায় কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে রাজ্য সরকারের দুর্নীতি, ভ্রষ্টাচার নিয়ে প্রতিটি মানুষের কাছে গিয়ে প্রচার করা হবে। আগামী 5 তারিখ দুপুর 12টায় প্রতিটি জেলায় এই কর্মসূচির সূচনা হবে বলেও দিলীপবাবু ঘোষণা করেন। এদিকে কংগ্রেস আগামীকাল থেকে জেলায় জেলায়, ব্লকে ব্লকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথসভার মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ জেলার দলীয় সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে একথা জানান। উত্তর 24 পরগনার ইছাপুরের মায়াপল্লীতে আজ দুপুরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চম্পারানী দাসের দেওর গোবিন্দ দাস ওরফে নেপাল গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, মোটর বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী আচমকা গুলি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়, পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গরু পাচার কাণ্ডে ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে 14 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষে আজ আবার পশ্চিম বর্ধমানের আসানসোলের সিবিআই আদালতে তোলা হয়। তাকে আবার 10 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত 17 নভেম্বর সিবিআই তাকে গ্রেপ্তার করে। সিবিআই সূত্রে জানা গেছে, বিএসএফ এর 36 নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট সতীশ কুমার 2015 শেষ থেকে 2017 পর্যন্ত বাংলার দায়িত্বে থাকার সময় 20,000 গরু আটক করা হয়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে আজ এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রায় 150 জন গরু পাচারকারী 50-60টি গরু নিয়ে ভোর 3টে নাগাদ নদীপথে বাংলাদেশে পাচার করার সময় বিএসএফ বাধা দিলে পাচারকারীরা জওয়ানদের আক্রমণ করে। নদিয়া শান্তিপুরে বিখ্যাত ভাঙারাস আজ শুরু হয়েছে। করোনা অতিমারির কারণে এবার নিয়ম রক্ষার ভাঙারাস অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত 9:30টায়।